সরকারি বা বেসরকারি সংস্থানে কর্মরত অবস্থায় আপনি কি শেয়ার মার্কেটে নিজের নামে ট্রেডিং করতে পারেন? আপনি কি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে নিজের নামে বিনিয়োগ করতে পারেন? আপনি কি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে লাভবান হয়েছেন? সেই লাভ কোথায় কিভাবে দেখালে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না? আপনি কি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে আপনার কষ্টের টাকা নষ্ট করেছেন? আপনি কি জানেন এই লসেসও ক্যারি ফরওয়ার্ড করে ভবিষ্যতে এখান থেকে অনেক সুবিধা নেওয়া যায়? এই সমস্ত প্রশ্নেরই উত্তর আজ আমরা বোঝার চেষ্টা করব। ভারতবর্ষ বিশ্বের অর্থনীতিতে চতুর্থ স্থান অধিকার করে আছে এবং এটা মনে করা হচ্ছে ঠিকঠাক চললে 2028-এর মধ্যে আমরা তৃতীয় স্থানে উঠে আসব। এ কথা অস্বীকার করার জায়গা নেই। এর ফলে আমাদের সোর্স অফ ইনকামের অনেক রাস্তা আজ খুলে গেছে। ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন চাকরি বা ব্যবসা ছাড়াও আজ আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে জীবন ও জীবিকা নির্বাহ করে থাকি। আপনি ইনকাম যেভাবেই করুন না কেন, ইনকামের প্রত্যেকটা হিসাব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে থাকে। এই হিসাবের খাতাকেই বলা হয় ইনকাম ট্যাক্স ফাইল। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কথা হচ্ছে আপনি আপনার নিজের হিসাবের খাতা বছরের শেষে একবার চেক করে অ্যাকনলেজ করুন বা স্বীকার করুন। এই স্বীকারোক্তির নামই হচ্ছে ইনকাম ট্যাক্স ফাইল করা বা ইনকাম ট্যাক্স ফাইল সাবমিট করা। এইখানেই আমাদের যত সমস্যা। আমরা অনেকে চাপে পড়ে ইনকাম ট্যাক্সের ফাইল করি, অনেকে আবার ইনকাম কম বলে করি না। কিন্তু আপনাদের নিজেদের ইনকাম নিজেদের হিসাব ঠিক আছে না ভুল আছে একবার দেখে নেবেন না। এই ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য কোনো পয়সা খরচা করতে হয় না। তাও আমরা অনেক সময় ভুল হবে বলে অন্যের কাছে করে নিই, ঠিক আছে, কিন্তু সেটা ঠিক আছে না ভুল আছে এটা একবার দেখে নেবেন না। ইনকাম ট্যাক্সে ITR 1 থেকে ITR 7 পর্যন্ত 7টা ফর্ম আছে। আপনি অ্যাটলিস্ট যদি এটাও বুঝতে সক্ষম হন আপনার ইনকাম কোন ফর্মে ফিল আপ হবে, তাহলেও সমস্ত সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। তো আজ আমরা খুব সহজ এবং সরল ভাষায় এটাই বোঝার চেষ্টা করব আপনার ইনকাম কোন ইনকাম ট্যাক্স ফর্মের মধ্যে ফিল আপ করলে ভবিষ্যতে কোনো সমস্যা আপনার সামনে আসবে না। তো প্রথমেই যে প্রশ্নের উত্তরটা আমরা বোঝার চেষ্টা করব, যাদের ইনকাম কম তাদের কি ইনকাম ট্যাক্সের ফাইল করার দরকার আছে? অ্যাজ পার ল কোনো অসুবিধা নেই ফাইল না করলেও, কিন্তু আমরা যদি ফাইল করি অনেকগুলো বেনিফিট আমরা নিজেরাই পাই। যেমন আপনার সেই বছরে যদি কোনো ট্যাক্স কেটে থাকে তাহলে আপনি সেটা ফেরত পেতে পারেন। TDSগুলো দেখালে সরকার আপনাকে ফেরত দিয়ে দেবে। যদি আপনি কখনো লোন নেবেন ভাবেন তাহলে আপনার ইনকাম ট্যাক্সের ফাইল থাকলে সেখান থেকে সহজেই আপনি লোন পেতে পারেন। কখনো ভিসা বা পাসপোর্টের অ্যাপ্লাই করলেও ইনকাম ট্যাক্সের ফাইল লাগে। সর্বোপরি আপনি ধরা যাক কোনো বছর ব্যবসায় লস করেছেন বা শেয়ার মার্কেট থেকে বা মিউচুয়াল ফান্ডে লস বুক করেছেন, আপনি কি জানেন এই লসেও 8 বছর ধরে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন এবং যে বছর আপনি লাভ করবেন সেই লাভের সাথে ওই লস অ্যাডজাস্ট করে সেই বছরে আপনাকে সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে কেন আমি এই সুবিধা থেকে বঞ্চিত হব? আমি আমার ফাইল করলে এই লস ক্যারি ফরওয়ার্ড করে যখন লাভ করব তখন অ্যাডজাস্ট করা যেতে পারে। তো যাই হোক, দেখা যাক ITR 1 থেকে ITR 7 কোন ফাইলটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। তো প্রথমেই আমরা আলোচনা করব ITR 1 নিয়ে। ITR 1 এটা স্যালারিড এবং পেনশন হোল্ডারদের জন্য এই ফর্মটা ব্যবহার করা হয়। এছাড়াও কারো যদি রেন্টাল ইনকাম হয় এবং সেটা একটা হাউস প্রপার্টি থেকে হয় তাহলে আমরা ITR 1 ফিল আপ করে থাকি। আর কি না, যদি আপনার কোনো FD থেকে ইন্টারেস্ট ইনকাম হয়, সেভিংস অ্যাকাউন্টের থেকে ইন্টারেস্ট ইনকাম হয় বা কোনো ডিভিডেন্ড পান শেয়ার থেকে, তাহলেও আমরা ITR 1-এর আন্ডারে ফিল আপ করে থাকি। আর এগ্রিকালচার ইনকাম যদি 5,000 পর্যন্ত হয় তাহলে আমরা ITR 1-এ দেখাতে পারি। আর লং টার্ম ক্যাপিটাল গেন একদম নতুন ইনক্লুড করা হয়েছে ITR 1-এ। এটা লং টার্ম ক্যাপিটাল গেন যদি আপনি 1,25,000 টাকা পর্যন্ত আপনি গেন করেন তাহলে ITR 1-এর মধ্যেই এখন দেখানো যাবে, আগে এটা কিন্তু যেত না। তাহলে আমরা মোটামুটি যেটা বুঝলাম,
স্যালারিড পার্সন হলে আমরা আইটিআর 1 ফিল আপ করে থাকি, সেই জন্য এর নাম সহজ বা সরল ফর্ম বলেও আমরা এটা পরিচিত। কারণ আইটিআর 1 আমরা কিন্তু এটাই মনে করি যে স্যালারিড পার্সন হলে বা পেনশন হোল্ডার হলে আইটিআর 1, কিন্তু এখানে অনেক রেস্ট্রিকশন আছে। এইটাই আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। কি কি হলে আমরা চাকরি করলেও বা পেনশন হোল্ডার হলেও আইটিআর 1 ফাইল করতে পারবো না, সেটা এখন দেখব। এখানে রেস্ট্রিকশনস, যেটা আপনার আইটিআর 1-এ আপনি করতে পারবেন না। টোটাল ইনকাম যদি আপনার 50 লাখ টাকা হয় সারা বছরে, তাহলে আইটিআর 1 ফিল আপ করা যাবে না। রেন্টাল ইনকাম, একটা হাউস প্রপার্টির থেকে যদি বেশি রেন্ট আপনি ইনকাম করেন তাহলে কিন্তু আইটিআর 1-এ দেখানো যাবে না। বিজনেস ইনকাম হলে অবশ্যই আইটিআর 1-এ দেখানো যাবে না। এগ্রিকালচার ইনকাম 5,000-এর বেশি হলে দেখানো যাবে না, আইটিআর 1 করা যাবে না। লং টার্ম ক্যাপিটাল গেন ফর শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড, এখানে যদি 1,25,000-এর ওপর আপনার লং টার্ম ক্যাপিটাল গেন হয় সেই বছর, তাহলে কিন্তু আইটিআর 1 করতে পারবো না। আর লং টার্ম ক্যাপিটাল গেন শুধুমাত্র যে শেয়ার মার্কেট থেকে হয় সেটা তো না, অনেক সময় প্রপার্টি বিক্রি করেও হতে পারে, গোল্ড বিক্রি করেও হতে পারে। এই সব ক্ষেত্রে কিন্তু আমরা আইটিআর 1 করতে পারবো না। আর কোনো কোম্পানির যদি আপনি ডাইরেক্টর হন তাহলে আইটিআর 1 করা যাবে না। হোল্ড শেয়ার, কোনো কোম্পানি দেখা যাচ্ছে আপনি আনলিস্টেড শেয়ার হোল্ডিং করে আছেন, এটা আজকাল অনেকেই করি আমরা। এমন একটা শেয়ার আমি এক্সাম্পলের জন্য এখানে রেখে রেখেছি, যেমন ধরুন এনএসসি বা হিরো ফিনকর্প, এই শেয়ারগুলো কিন্তু এখনও মার্কেটে আপনি যেভাবে কেনেন অন্য শেয়ার সেইভাবে কিনতে পারবেন না, কিন্তু এটা আনলিস্টেড শেয়ার হিসাবে আপনি প্রি আইপিও বলি আমরা অনেকে, এখানে আপনি মার্কেট থেকে কিনতে পারেন। তো এইরকম শেয়ার যদি আপনি হোল্ড করেন, আপনার ডিম্যাটে দেখাবে, কিন্তু এরকম শেয়ার হোল্ড করলে আপনি আইটিআর 1-এ ফাইল করতে পারবেন না। আর যদি ফরেন কোনো ইনকাম আপনার হয় তাহলে আইটিআর 1 হবে না। হোল্ড অ্যাসেট, ফরেন কান্ট্রির যদি কোনো অ্যাসেট হোল্ড করি তাহলে আইটিআর 1 হবে না। অথরাইজ ইন্টারেস্ট যদি থাকি কোনো ফরেন ব্যাংকের, আইটিআর 1 হবে না। আর শেয়ার মার্কেটে যদি আমি লস করি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবেন, শেয়ার মার্কেটে যদি আমি লস করি তাহলে কিন্তু সে এই বছরের লস হোক বা আগের বছরের লস হোক, তাহলে আইটিআর 1-এ করা যাবে না। আইটিআর 2, 3, 4 যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আইটিআর 1 ব্যবহার করা যাবে না। তাহলে কি বোঝা গেল এখানে, আমি যে স্যালারি বা পেনশন পেলেই আইটিআর 1 করে দেবো, এরকম আমাদের অনেকের ধারণা ছিল, সেটা কিন্তু ভুল। এই রেস্ট্রিকশনের ক্ষেত্রে আমরা আইটিআর 1 করতে পারবো না। এবার আসবো আমরা আইটিআর 2। আইটিআর 2 ইন্ডিভিজুয়াল, এইচইউএফ এবং নন রেসিডেন্স, তাদের ক্ষেত্রে আইটিআর 2 আমরা ব্যবহার করতে পারি। এইবার আইটিআর 2-এ আমরা স্যালারি পেনশন হোল্ডার হলে অবশ্যই আইটিআর 2 করতে পারবো। রেন্টাল ইনকাম আগে কি ছিল, একটা হাউস প্রপার্টির থেকে কম হতে হবে, এখানে একটা হাউস প্রপার্টির থেকে যদি বেশি আমি রেন্ট পাই তাহলেও আমি আইটিআর 2 করতে পারবো। এগ্রিকালচার ইনকাম 5,000 থেকে বেশি হলেও আইটিআর 2 হবে। শেয়ার মার্কেট থেকে লস, প্রিভিয়াস ইয়ার কারেন্ট ইয়ার যদি লস হয় তাহলে কিন্তু আপনি আইটিআর 1 ফিল আপ করে সেই লসটাকে পরের বছরে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। এটা কিন্তু আইটিআর 1-এ হচ্ছিল না। লং টার্ম ক্যাপিটাল গেন ফ্রম শেয়ার মার্কেট, প্রপার্টি, গোল্ড, আগে কি ছিল, লং টার্ম ক্যাপিটাল গেন যদি আপনার 1,25,000 পর্যন্ত হচ্ছিল তাহলে আইটিআর 1 করতে পারতেন, কিন্তু এখানে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট থেকে 1,25,000-এর বেশি লং টার্ম ক্যাপিটাল গেন হলে আপনি আইটিআর 2-এ দেখাতে পারছেন। এছাড়াও অন্য কোনো প্রপার্টি থেকে যদি আপনি লং টার্ম ক্যাপিটাল গেন আপনার হয় তাহলেও আপনি আইটিআর 2-এ দেখানো যাবে। তো আইটিআর 2-এ কোনো এক্সেপশন সেরকম কিছু নেই, একটাই মাত্র আছে, যেটা হচ্ছে বিজনেস ইনকাম আপনার হলে আইটিআর 2 করা যাবে না। এবার আসবো আমরা আইটিআর 3। আইটিআর 3-ও একই ব্যাপার, আপনার রেসিডেন্স ইন্ডিভিজুয়াল, এইচইউএফ আর নন রেসিডেন্স ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু এখানে মেন যেটা ইনকাম সেটা আপনার বিজনেস ইনকাম হতে হবে, মানে ব্যবসা থেকে ইনকাম করলে তবেই আমরা আইটিআর 3 ফাইল করব। এইবার এখানে স্যালারিড ইনকাম থাকলে আমরা আইটিআর 3 করতে পারি, ইন্টারেস্ট ইনকাম থাকলেও করতে পারি, রেন্টাল ইনকাম থাকলেও করতে পারি। এইখানে 4 নম্বর পয়েন্টটা ভালো করে লক্ষ্য করবেন যে ক্যাপিটাল গেন ফ্রম শেয়ার মার্কেট এফনো অ্যান্ড ইন্টারডে
একদম লাল কালি করে রেখেছি। আপনারা যদি শেয়ার মার্কেট থেকে এফএনও বা ইন্টারডে করে প্রফিট করেন বা লস করেন, লস করলে তো অ্যাজ ইট ইজ আমি ক্যারি ফরওয়ার্ড করছিলাম, সেটা আগেও বলেছি, এখনও তাই ক্যারি ফরওয়ার্ড করে দেবো নেক্সট ইয়ারের জন্য। কিন্তু যদি আমি প্রফিট করি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড থেকে, প্রফিট করলে কি হয়, সেটা 1,25,000 পর্যন্ত ছাড়, তার উপর ট্যাক্স দিতে হয় লং টার্ম ক্যাপিটাল গেইন হলে। আর এখানে দেখা যাচ্ছে আপনি এফএনও বা ইন্টারডে করে আপনি ধরা যাক 2 লাখ টাকা প্রফিট করেছেন, এইবার এই 2 লাখ টাকার উপরেও হিসাব মতো ট্যাক্স দিতে হবে আপনাকে। কিন্তু এখানে এফএনওকে অ্যাজ এ বিজনেস ধরা হয়, কারণ এখানে আপনি টাইম দিয়েছেন, দেখা যাচ্ছে আপনি কম্পিউটারে যে নেট ইউজ করেছেন তার একটা খরচা আছে, আপনি একটা সেট আপ তৈরি করছেন তার একটা খরচা আছে, ইলেকট্রিক বিলের খরচা আছে, বা আপনি কোথাও থেকে আপনি বাই সেল কল অ্যানালিসিসের কাছ থেকে পারচেস করেছেন, সেখানে একটা ফিস দিয়েছেন, সেইগুলো সব এখানে আপনার ইনকাম থেকে বাদ দেওয়া যায়। ব্যবসার মতো আপনি একটা ব্যবসা করছেন, সেখানে যেটা খরচা সেটা বাদ দিয়ে যেটা প্রফিট তার উপর আপনি ট্যাক্স দেবেন। এখানেও তাই, এফএনওতে আপনি 2 লাখ টাকা প্রফিট করেছেন মানে 2 লাখ টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে না। আপনি দেখিয়ে দিলেন এখানে 2 লাখ টাকা লাভ করতে গিয়ে আমার 1.5 লাখ টাকা খরচা হয়ে গেছে, তাহলে 50,000 টাকা আমি প্রফিট করেছি। এখানে আপনি ধরুন আপনার ব্রোকারেজ, আপনার ট্যাক্স যেটা কাছে সরকারের, সেইগুলো সব বাদ দেওয়া যাওয়ার অপশান আছে, সেইগুলো বাদ দিয়ে আপনি 50,000 টাকা প্রফিট করেছেন, 50,000 টাকার ওপর ট্যাক্স দেবেন। এটা কিন্তু আইটিআর 3 সম্ভব। এইখানে ওই প্রথম প্রশ্নের উত্তরটা এখানেই লুকিয়ে আছে। কেউ যদি সরকারি বা বেসরকারি চাকরি করি তাহলে কি আমরা শেয়ার ট্রেডিং করতে পারবো? কারণ শেয়ার ট্রেডিংটাকে ব্যবসা হিসেবে ধরা হয়। এইবার আপনার অর্গানাইজেশন বা সংস্থা যদি আপনাকে পারমিশন দেয় চাকরি করতে করতে ব্যবসা করার, তাহলে আপনি ইন্টারডে ট্রেডিং, এফএনও ট্রেডিং করতে পারবেন, নাহলে কিন্তু শেয়ার ট্রেডিং করতে পারবেন না। আর প্রপার্টি গোল্ড এখান থেকে তো আপনারা পাবেনই, ক্যাপিটাল গেনে আইটিআর 3 দেখাতে পারবেন। মেন এখানে এক্সেপশন যেটা হয়, যদি আপনি বিজনেসে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন না করেন তাহলে আপনি আইটিআর 3 করবেন না। সেই ক্ষেত্রে আমরা যাব আইটিআর 4-এ। আইটিআর 4-এ আর 3-র মধ্যে একই, শুধুমাত্র একটাই ডিফারেন্স, ওখানে যারা বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করছিল দিয়ে ব্যবসা করছিল তাদের আইটিআর 3, এখানে যারা বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করে না ছোটোখাটো ব্যবসাদার তারা আইটিআর 4 করবে। বাকি মোটামুটি সব একই আইটিআর 4-এ স্যালারি ইনকাম হতে পারে, ইন্টারেস্ট ইনকাম হতে পারে, রেন্টাল ইনকাম হতে পারে, ক্যাপিটাল গেন ফ্রম শেয়ার মার্কেট, প্রপার্টি, গোল্ড সব হতে পারে। এই গেল আপনার আইটিআর 4। এখানে এবার আসবো আইটিআর 5। আইটিআর 5 কারা পারবে করতে? এলএলপি, পার্টনারশিপ ফার্ম, এওপি, বিওআই, লোকাল অথরিটি, কোঅপারেটিভ সোসাইটি, কোঅপারেটিভ ব্যাঙ্কস আর আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন। এই কোটাই কিন্তু আমরা আইটিআর 5-এ দেখাতে পারবো, এখানে কোনো এক্সেপশন নাই, এইগুলো হলেই আইটিআর 5। আইটিআর 5। আইটিআর 6, এখানে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানিজ 1% কোম্পানিজ হলে আইটিআর 6, এখানেও কোনো এক্সেপশন নেই। এরপরে আসবো আইটিআর 7। সাধারণত চ্যারিটেবল অর্গানাইজেশন যেগুলো হয় সেইগুলোতে আমরা আইটিআর 7 করে থাকবো, যেমন এনজিও, চ্যারিটেবল ট্রাস্ট, সেকশন 80 কোম্পানি, এইগুলোর ক্ষেত্রে আইটিআর 7। তো বন্ধুরা, এই ছিল আইটিআর 1 থেকে আইটিআর 7-এর সম্পূর্ণ বিবরণ, যেখানে আপনারা বুঝে গেছেন আপনাদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। তো বন্ধুরা, এটাকে দেখে যদি আপনারা ঠিকঠাকভাবে ফাইল করতে পারেন তাহলে আশা করি ভবিষ্যতে কোনো অসুবিধা আপনাদের ক্ষেত্রে হবে না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে।